হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে দারুণ এক ইন্টারেস্টিং গল্প শেয়ার করতে চাই। বন্ধুরা, যেটা গল্পের প্রথম টাইটেল হচ্ছে মা এবং ছেলের মধ্যে কেমন কি ঘটেছিল। বাবা বেঁচে না থাকায় এটা আজকে তোমাদের শেয়ার করতে চলেছি। তো গল্পটা ভারী মিষ্টি হতে চলেছে, একদম স্কিপ করে শুনবে না। যদি স্কিপ করে শোনো তাহলে কিন্তু একদমই মজা পাবে না। তাই আমি তোমাদের সাজেস্ট করব, একদম শেষ অবধি শোনো, তাহলে অনেক মজা পাবে বন্ধুরা। চলুন শুরু করা যাক আজকের সেই মা এবং ছেলের শিক্ষণ কাহিনীটা। তো বন্ধুরা, আমার নাম অরুণা। আমার বিয়ে শেষ হওয়ার পরে আমার সন্তানরা যখন ঠিক বড় হয়ে গেল, তখন আমার স্বামীও চলে গেল। আমার স্বামী ডিসি অফিসের পিয়নের চাকরি করত। তার স্বামী মারা যাওয়ার পরে কিছু টাকাও আমরা পেলাম। সেটা দিয়ে মা এবং ছেলে একই রকমভাবে জীবনযাপন করতে থাকলাম। এদিকে আমাকে বিয়ে দেওয়ার পরে আমার বাবা মা তারাও এক, তার সময় চলে গেছে। আমাকে ছেড়ে আমার যেন দুনিয়াতে কেউ নেই, আমার আর ভাবও নেই, আমি একদম একলা। এদিকে আবার বিয়ের পরে আমার তার সন্তান হওয়ার পরে আর আমি ঠিক চাকরির 10 বছর বয়সে সে চলে গেল। বাঁচলাম আমার ছেলে আর আমি। আর ছেলেটা কলেজে পড়াশোনা করত, সেটা বেশ বড় হয়ে গেল, সাবালক হয়ে উঠল। আমি যখন বুঝতে শিখলাম যেমন ছেলের এই মুহূর্তে খুবই প্রয়োজন বিদেশে দেওয়া দরকার। আজকাল ছেলে নিজের ইচ্ছায় কখনো ভুল করে বসে, এই চিন্তা করতে করতে হঠাৎ করে আমার ছেলে একদিন বলে উঠলেন যে তখন তো পয়সা দিয়ে দিতে হবে। তখন আমার ছেলে বলে যে সমস্ত চিন্তা ছেড়ে দাও, তোমার বারবার বিয়ে করো কেন? আমার বিয়ের বয়স হয়েছে আমি জানি, কিন্তু বিয়ে করতে বর আমার খুব বোরিং লাগে। ইচ্ছে করে নেবে সাথে করতে চারটি পারতেন না, না হলে কেমন করে বিয়ে করব? তখন আমি বললাম, হ্যাঁ রে খোকা, তোর বাবার পেনশনের টাকা তো কোনোরকম তোরা আমার চলে যাচ্ছে, তো এতদিনে লেখাপড়া করবে, সাদা করার চক্রের খোঁজ খবর, তারপরে চাকরি পেলে আর একটু ভালো হবে, বিয়ে শাদি, তার ছেলে মেয়ে, এভাবে সংসারে আর কতদিন? আমি তো সেভাবে দেখা করব, কে কার কথা শোনে? ওন আমার কথা সহ্য করতে পারে না, আমার কাছ থেকে বিয়ের কথা বললে উঠে চলে যায়। তারপর এভাবে চলতে চলতে রাত্রে আমাকে দেখে বলছে, শোনো না, তুমি আমাকে বিয়ে করো। আসলে আমার বিয়ে করতে ইচ্ছে করে না, কেন জানো? তখন আমি বললাম, কেন? আমাকে হাসতে কাছে এসে বলছে, বৌদি, আমি তোমাকে বলি, তুমি আবার আমাকে রাগ করবে না তো? তখন আমি বললাম, না না, তুমি রাগ করছো কেন? তুমি আর আমি বারের মতো বাস করি, আর দেখ না, তুমি আমার একটাই ছেলে, আর তোমার কোনো সন্তানাদি নেই, স্বামী নেই। আবার আমি যে বড় হয়ে গেছি তা তো না, কিন্তু তোকে নিয়ে এভাবে পড়ে থাকি। তুমি এখন বড় হয়ে গেছিস, মানুষ কত কথা, কে কবে না কবে। এই জন্যেই একটা বেশাদি কর, তুই আমার কথা শুনিস না, তুই কি বলতে চাইছিস বল? তখন আমার বলে, থালি আমার খুব ভালো লাগে। তখন আমি বললাম যে কি? হ্যাঁ, আমি তোর মা, আমাকে তোর ভালো লাগতে পারে, আমাকে তো ভালো রাখতে হবে, কারণ আমি তো মা না। আমাকে বাবা ছেলের ভালোবাসা দিয়ে সারা জীবন কাছে রাখবে, আমার সেভাবে তো করবে, এটাই তো তোর কাজ। তখনও আমাকে বলে, না এটা তো বটেই, তবুও এক্সট্রা আরও ভালো লাগে বেশি। তখন আমি চিন্তা করলাম, হঠাৎ বড় হয়েছে, আসলে মনের ভাব সব কি বলতে চাইছে। তখন ঘরে আমি বললাম, আচ্ছা এটা কেমন কি ভালোবাসায় কি প্রেম জমেছে তোর মায়ের প্রতি, তো মনের মধ্যে একটু বুঝিয়ে বলতো। তখন, আরে বাসন, তোমার কোমল ঠোঁটে, এটাই মামের চেহারা, আর এই যে নিযুক্ত কোমল নাদুস নদুস এত সুন্দর পায়ে মাথা দেখলে না আমার প্রাণটা চলে যায়। এই জন্য কখনো ইচ্ছে করে না যে পরে মেয়েকে ঘরে সংসার করব। বর্তমানে আমার ভীষণ ভালো লাগে জানো কি করে, তোমাকে ওই কথা বলে। তখন আমি বললাম, আরে খোদা, কোন কথাটা বলবে? এত কথা বলতে সে মাঝখানে আবার কোন কথাটা মনের মধ্যে আটকে আছে, এটা পরিষ্কার করে বল তো আমাকে, ক্লিয়ার করে বল কি হয়েছে। তখন আমাকে বলে, কি হয়েছে মানে? তুমি জানো না আমি বড় হয়েছি, তোমার কষ্ট আমি গতকাল যেভাবে দেখব, তোমার কষ্টে তুমি কষ্টে থাকতে চাই না।
তখন আমি বললাম, আচ্ছা ভালো কথা, তুই আমার সন্তান, তুমি আমার কষ্ট তো সহ্য করতে পারছিস, সেটা আমি জানি, কিন্তু আমার কোনো কষ্ট আমি ভাবতে কষ্ট করছি না, কাপড়ের কষ্ট করছি না, থাকায় কোনো কিছুতে না, তো সবই একরকম চলে যাচ্ছে। তোর বাবার পেনশনের টাকায় সুন্দরভাবে তোমার আমার লাইফটা চলে যাচ্ছে, তাহলে ক্ষতিটা কোথায়? কিসের কথা বলছিস আরে খোকা? তখন আমাকে বলে, না তুমি আসলে যেটা ভাবছো সেটা না, তুমি আসল কথাটা বলছি না। তখন আমি বললাম, হাতছাড়া, আসল তোর কোনো কথাতেই না বলে খুব কাজ করে, বলে তো ঘোড়ার ডিম আমার সমস্ত এখনও ভালো লাগে না। এই কথা বলে মানে আমি একটু ঘুমটা দিলাম যে মদ খাচ্ছে কেমন লাগছে। তখন খুব আমায় বলে, বর্তমানে আমার খুব ভীষণ আদর করতে ইচ্ছে করছে, দেখে কাছে আগে আসত। এই কথা বলে খোকা মারে এক টানে এক ঝটকা টান দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে আমার ঠোঁট মুখের মধ্যে দিয়ে খাইতে লাগল, মানে কপালে ভাঁজ করে বুকের মধ্যে আঁকড়ে ধরে। রাখব কেন, সে আমাদের খুব ভালোবাসত লাগল। মাকে এভাবে কখনোই ভালোবাসেনি। আমিও ভাবসাব দেখে মানে চুপ করে আছি। দেখিয়ে পোলা আমার ঠিক করে আজকে বাবা। এরকম করতে করতে কিছু বিশ্বাস করে। তারপর দাসী আমার কানের কাছে মুখ এনে বলে, মাস হলো তুমি যদি আমার কথা রাখো তাহলে আমি তোমাকে কথা বলতে পারি। তখন আমি আসলে পুই আদরের ছোঁয়া রকম ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আমি কেমন যেন লাগছিল। আমি দারুণ বিষণ্ণতার সাথে ওকে বললাম, আচ্ছা ঠিক আছে বল, তুমি কি বলতে চাইছিস? তখন আমায় বলে, আজকে থেকে কিন্তু তুমি আমি ঘুমুক। তুমি জানো না আমি একলা, সঙ্গে আমার ভয়ে আমি ঘুমাতে পারতে না। আমার উপরে আমার দায়িত্বটা এখন, আমি ঠিক হতে পারি না। কেন তুমি আমারে ওই দেখো, এখন বাবা অনেক কেউ নেই, আর তোমাদের বয়সেই জন্য প্রত্যেকটা মেয়ে তুমি জীবনে বেশ আদর করলেন না, আবার এইভাবে পড়ে থাকলে তুমি আর তোমাকে দেখে আমি যখন বড় হয়েছি আমার একদম ভালো লাগে না, বোঝো না কেন এটা? তখন সে কথা শুনে আমি দারুণ বিষণ্ণতার সাথে অবাক দৃষ্টিতে উদ্বেগে একদিন তাকিয়ে থাকলাম। ভুলটা কি, ভয়টা কি হচ্ছে, এটা কি, এসব কাদের? তা সম্ভব নিজের বিবেকের কাছে। প্রশ্ন করছে ভোরে না, তখন পরে এত হাসপাতাল থেকে সমস্ত কথা মাকে বলতে তোর মুখে কথা বাধ্য না? এ সমস্ত কথা বলতো আটকান একদম। আমি তোর মা, তোকে কোলে পিঠে করে এত বড় মানুষটার কলেজে পড়াশোনা করেছিস, ও বরণ যুবক হয়ে গেছিস, বড় হয়ে গেছিস না। তখন তুমি আমার যতই শাসন, তুমি যতই আমাকে চাও, কিন্তু এটা তোমার মুখের কথা কিন্তু না। ওই যে তোমাকে যেভাবে মুখের দোরে বুকের মধ্যে আগলে রেখেছিলাম, এটা পেয়ে তুমি খুশি হয়েছ, এটা হচ্ছে তোমার মনের কথা, সেটা তুমি কিন্তু আদৌ আমার কাছে প্রকাশ করছ না। এটা আমি জানি না কি ঠিক বলে দেয়। তখন আমি বললাম, হ্যাঁ রে খোকা, তোর বাবা আজ মারা গেছে। কতটা বছর আমি নিজের সতীত্ব বজায় রেখে তোকে কোমল আনয়ন করে বড়তেছি। তোর বাবার পেনশনের টাকা যদি হাতে না থাকত তাহলে তোর চিন্তা মনে করা হতো না। ভয় হোক আর যেভাবেই হোক বেশ আছে, এটা তা করতেই হতো, কারণ নানা নামে তুলেছে নেই, অর্থাৎ আমার বাবা মা, তারাও তো বেছে নেই। উত্তম, কোথায় যাব, কি করতাম? তখন খুব মারে ভয়। হ্যাঁ মা, সেটা তো জানে, তুমি সব কিছু বিসর্জন দিয়ে শুধু আমার কারণে আর বাবার পেছনে থাকা যায়, আমার তুমি একদম আনন্দ, সেটা এতদিন লেখাপড়া করে আগে নিয়ে এসছ, এটা তো বলছি, কিন্তু আমি যখন বড় হয়েছি এই জন্য বলছি, তোমার দায়িত্বটা তো আমি এখন নিয়ে নেব। তো শুধু কি তোমার বোন ভীষণ কাপড় চোপড়ের খাওয়া দাওয়ার দায়িত্ব নিলে আবার চলবে? তোমার আনুষঙ্গিক দিতে সমস্তটাই আমি নিতে চাই, কথাটা বুঝতে পারছ? তখন আমি বললাম, হ্যাঁ রে খোকা, আমি তো সব বুঝতে পারি, আসলে
তুই এতক্ষণ ধরে আমার কি বলতে চাইছিস এটা ক্লিয়ার বুঝে গেছি, আমার বোঝাতে হবে না। কিন্তু শোন, এতে লোকজন জানলে কি হবে এ কথা ভেবে দেখেছিস? কেমন করে আমার এই কথাটা বললে, এই যে আমার অজান্তে আমাকে টানতে জাগ করলে, মানে এটা কি ভালো হলো? তুমি আমাকে কিবা মায়ের চোখে দেখে এটা খুব সিস্টেমকে অন্যরকম রূপে। তখন ও আমাকে বলে, কেন তুমি তো বুঝতে পারিনি, কারণ আমি জানি তুমি দেশের অনেক কষ্টে আছো। তখন আমি বললাম, কোন বিষয়ে? তখনও বলে না, তুমি আবারও না বোঝার ভান করছো কেন? কেন আমি তোমাকে দূরে ধরছি, আদর করছি? নিশ্চয়ই তোমার মনের মধ্যে ধরা দিয়েছে। আমার ভালো লাগছে, কিছুটা প্রকাশ করছে না, কিন্তু মা, আমি তোমার চোখের ভাষা বুঝতে পারি। তোমার মনে হয় কিছু চাইছে, কিন্তু তুমিও দায়ে পড়ে আছো সোনা। এই সমস্ত চিন্তা ছেড়ে সোজা আমি তোমাকে যে প্রস্তাবটা করছি, আজকে বা কালকের থেকে তুমি আর আমি একই রুমে ঘুমব, আর তবে দুজনে থাকবে না কেউ। রাজি আছে তো? থাকার কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। আসলে ওর যেটা মতলব ওটা করেই ছাড়বে, কিন্তু আমি তোকে এটা না করতে পারছি না। নিষেধ করল যদি আবার মানেও রাগ করে আমায় ফেলে কোথায় চলে যায়, তাহলে আমার জীবনে তো সব ব্যথা কারে তুলে থাকব? আমার একমাত্র সন্তান বাদরের। এটা ভেবে বললেন, আচ্ছা তুমি আমাকে একটা দিন সময় দাও, আমি একটু ভেবে চিনতে দেখি। আর তুই আমার সাথে যে ধরনের আচরণ করছিস, এটা যেন আর কোনো ব্যক্তি না বুঝে না জানে। মানুষের সামনে এ ধরনের কোনো ব্যাখ্যা এখনও বলো না। ঠিক আছে, তুমি যেটা বলছো তোমাকে আমি সময় দিলাম। আর আমি কি এতই পাগল যে আমি মানুষের সামনে তোমার সাথে এ ধরনের কথা বলা, আচ্ছা আলাপ আলোচনা করব, এই ধরনের ব্যবহার করব? তুমি চিন্তা করো না, কিন্তু আমি তোমাকে যেটা বললাম এটা তো মাথায় রাখো। কালকে সন্ধে আমি তোমাকে কিন্তু জিজ্ঞেস করব। তার বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল, আমি আমার হয়ে আবারও সেই বাড়িতেই এসে পড়লাম। কিন্তু শুনে আমার ঘুম আসছে না। ছেলে আমার একটি বলল, এটা কি আদৌ সম্ভব? কেমন হয় আবার এদিকে ভাবতে যে আমার স্বামী এটা স্পষ্ট উত্তর না। আমার কাছে জীবনে স্বামীর সকল বিসর্জন দিলাম দুনিয়াতে, আর বাঁচবকাল আসলে স্বামীর সাথে একটা সম্পর্ক, একটা স্থির, তার কাছে চাপ আসে, তার থেকে একদম আমি বিতাড়িত হলাম। আমার জীবনে কোনো কিছু আশায় পূরণ হলো না। আর ছেলেটা আমাকে প্রপোজ করছে, তা ওর সাথে যদি ওর সাথে রাজি হয়ে যাই, তাতে আমরা চার দেয়ালের মধ্যে মা এবং ছেলে কিন্তু বুঝবে না। তাহলে কি আমি রাজি হয়ে যাব? এটা আমি নিজের মনের কাছে প্রশ্ন করছি এবং আনসার খুঁজে পাবার করছি। কিন্তু তা বলে হ্যাঁ তুই রাজি হয়ে যাই, তাছাড়া তুই কি করবে? এতটা পথ পেরিয়ে আসছে, এই 1, 2 সেই ছেলেকে রেখে কোথাও আবার বেশি করে যাবি? তো চলে যেতে বলছে। আমি রাজি হয়ে যাই, এটা আমার মনের মধ্যে থেকেই উত্তর দিয়ে যায়। তখন আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, তাহলে একটু পোশাক কালকে আমি ওকে যদি জিজ্ঞেস করেন, নিজ থেকে বলবো না, নিজের থেকে আমাকে প্রশ্ন করে, তাহলে আমি যে কোনোভাবে হ্যাঁ বলে দেব। তারপরে এইভাবে করব, এটা জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু চাকরির চেষ্টা করি, আমার ঘুম আসে না। 1টা বাজে, 2 বাজে, এভাবে ভাবে উদ্দেশ্যে ছটফট করতে করতে খুব ঘুমানোর চেষ্টা করছি। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, ঘরটা পুরো অন্ধকার। তখন আমার মনের মধ্যে আরও চিন্তার জল চুরি হচ্ছে। হ্যাঁ, ও স্থির হয়ে যাচ্ছে সেটা খেয়ে গরমে। তারপরে নানা রকম চিন্তাভাবনা করছে, মানে আমি দেখতে শুনতে হয় অনেক হতাশ, হস্তপোস্ত, আর সামনেই তো কোনার আবেগে কোনো কষ্ট নেই।
আরও খেলতে হয়েছে কোমরে, অনেক ছবি তুলেছে, ফর্সা গর্তযুক্ত সব কিছু, মানে অনেক কিছু। আমরা ভালো, সবাই বলে, তার ছেলে বলে। আমার ক্ষমতা ঠোঁট নাকি খুবই আকর্ষণীয়, তোমাকে ভালো লাগে। আমার মায়ের চেহারাটা জন্য আমাকে বারবার এত আদর করতে ইচ্ছে করছে ওর। এটা আমি বুঝতে পেরেছি। ওকে প্রশ্নের উত্তর দিচ্ছি না, তো কালকে আমি এটা জানিয়ে দেব বলে আবারও এইভাবে ট্রাই করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়লাম। সকাল হলো, তারপরে আমি রান্নাবান্না সেরে খাইয়ে দিলাম। কলেজে বেরিয়ে চলে যাবা। আমাকে বলছে, না তুমি আমাকে 5 টাকা দাও তো। তখন আমি বললাম, হে খোদা, আর 5 একবারে চাইছিস কেন? এত টাকা কি করবি তুই? তুই তো কলেজে যাওয়ার সময় প্রত্যেক দিন 100 টাকা দাস। তখন আমাকে বলে, সেটা তুমি বুঝবে না, আমি আজকে বাসায় ফিরে তারপর বুঝিয়ে দেব। তখন ওর কথা না এলে আমি তাকে 5 টাকা বের করে দিলাম। টাকা নিয়ে সোজা কলেজে চলে গেল। তারপরে বিকেলে কলেজ থেকে বাসায় ফিরল, আর আমি এদিকে একটু সকাল সকাল রান্না সেরে দিয়েছিলাম। চুল পেতে বসে আছে। বাবারে গেট থেকে ঢুকেই বলছে, শুধু পুজো শুরু করি। তখন আমি হেসে বলেছি, প্রতারণার শিকার, এই নামে ডাকে। আমি উত্তর দিচ্ছি না। তারপরে ওর হাতে একটা ব্যাগ, দাঁড়িয়ে আমার পিছনে বলছে, এই সুন্দরী বলি, তোমারে আমি রাখছি, তুমি শুনতে পাচ্ছ না? তখন আমি হেসে দিয়ে বলছি, বাবা তোমার মনে আছে? এত রং লাগছে, আমি আমার সুন্দরী বললাম কি করে? তখন আমারে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, শোন তো, মানে আজকে থেকে সোনা বলে ডাকব, কারণ তুমি আসলে অপরূপ সুন্দরী। তোমাকে দেখলে আমার সহজ হয় না, অনেক আদর করতে ইচ্ছে করছে। তুই আগে বল, তারপরে এক হাতে নাও। তখন আমি চূড়ার দিকে খুনি তাক করে দিতে দিতে বলছি, ওদিকে মুখ ফিরে, জানি না, যাও তো। তখনও আবার বলেন, না, আমি যাব না। কালকে গতরাতে যে তোমাকে একটা প্রশ্ন করেছিলাম, তুমি আজকে উত্তর দিতে চাইছ, কিন্তু আমাকে বলেছিলে আগে বলো। তখন আমি আবারও মাথা নিচু করে বললাম, হ্যাঁ, যাও আছে। তো এই কথা বলার পরে খোকা যেন পিছন থেকে আমি বলছি যে, আচ্ছা, সঙ্গে বেরিয়ে বুঝতে পারছি তুমি রাজি হয়েছ, তখন আমার এদিকে আসো। তখন আমি লজ্জায় আমি যে নতুন করে আছে ওর দিকে তাকাতে শুরু করলাম। ওদিকে মুক্তির দেখি ওর হাতে একটা ব্যাগ, কিছু একটা আছে ব্যাগের মধ্যে। তখন আমি বইটার মধ্যে কি আনস তখনও আমাদের হাতে ধরিয়ে দিয়ে বলে, যেটা আমি যা কিছু জেনেছি এটাকে নিজের প্রদান করে আমার সামনে আসবে, আমাকে দেখাবে। তো আমি তখন বললাম, এটা কখন দেখবে তুমি? তখন বলছে, রাতে খাওয়া দাওয়ার পর ঘুমাতে যাব, আজকে তোমার আমার সবার জায়গায় এক হয়ে। তখন ঠিক তুমি দেশের কিভাবে শোনা যায় বাসের সামনে দাঁড়িয়ে শূন্য হয়ে আমাকে দেখাবে। আমি এই গ্রুপেই স্বাচ্ছন্দ্যের মধ্যে তোমাকে আমি দেখতে চাই, কি রাজি তো? তখন আমি বললাম যে হ্যাঁ, মাথা নাড়িয়ে উত্তর দিলাম। তারপর ব্যাগটা হাতে নিয়েই খুললাম না, যে কি বলছে পরে দেখবে। এখন আমি রান্নাবান্নার কাজে ব্যস্ত আছি। যাই হোক, আমি একটা ঘরে রেখে দিয়ে আসলাম। রেখে দিয়ে রান্নাবান্না সেরে ও নীল হয়ে বিকেলে একটু ঘুরতে বেরোলো, আর আমি রান্নাবান্না ছেলে সন্ধ্যা হলো ঘরে উঠলাম। তারপরে সন্ধ্যার পরেও বাসায় ফিরল। ওকে বললাম, হ্যাঁ, খাওয়া দাওয়া করে নেয়। তবু তো হ্যাঁ, শুনুন দলি, এই তো সে তোমার আজকে রান্না আমি খাবো, এবং আমি তোমাকে নিয়ে যেতে খাইয়ে দেব। এই বলে খোকা আমার পাশে এসে বসল, কিন্তু এতদিন কোনো দিন আমার পাশে বসে না। আমি এক কথা বলবো, শূন্যতে চলে যেত।
আজ বড়া কাছে যেন চমকের মতো আগে আসছে। আমি তো বুঝতেই পারছি আপনার ব্যবসা আসলে মনের মধ্যে কি চলছে সব। তারপরে খোকার পাশে বসে আমি ভাবছিলাম, ও অর্ধেকটা খেয়ে অর্ধেকটা আমাকে গালে তুলে খাইয়ে দিল, আর আমার থেকে একযোগে তাকিয়ে আছে। আমি এত না করেছি ছাড়ে না, বলছেন আমার ওই তোরা আজকে তোমাকে খেতে হবে। সুন্দরীর বিয়ে মানে অন্য কাজ ছেড়ে দিল। মা বলে ডাকছে না, শুধু বইয়ের সঙ্গে বসে ডাকছে। আর হঠাৎ করে এই নতুন দাগে আমার খুব ভালো লাগছে, কিন্তু এই ডাকটা কোথা থেকে পেল এটা আমি প্রশ্ন ভেবে হঠাৎ করে খাওয়া শেষে প্রশ্ন তোলান যাচ্ছে খোকা। খাওয়া শেষে প্রশ্ন জনে আমাকে হঠাৎ করে সঙ্গীর বলে ডাকছে কেন রে, এটা তো ভয় পেলে। তখন আমাকে বলে, মা শোনো, আমি যখন ছোট ছিলাম বাবা এইভাবে অফিস থেকে ফেরার পথে ব্যাগের মধ্যে অনেক ফলমূল খাওয়া দাওয়া এগুলো নিয়ে এসে গেট থেকে তোমাকে সঙ্গী বলছি বলে ডাকছে। এটা একদিন দুদিন কয়েকদিন ধরে ফলো করছি, শুনছিলাম। সেই স্মৃতিটা আমার মনের মধ্যে ধরে রাখছি, কিন্তু তুমি ভুলে গেছো। তখন ও মাই গড, হ্যাঁ হ্যাঁ, তোর বাবা তোমাকে এইভাবে ডাকতো, কিন্তু আমাকে তো মনে রে বাবা। তখনও হ্যাঁ, এই তোমার ভালোবাসা পাওয়ার পথ ভুলে গেছো। 10 বছর অতিবাহিত হয়ে গেছে, বাবার আদর যত্নের সময় তার সব মন থেকে মুছে ফেলত। তখন আমি বললাম, হ্যাঁ আসলে উত্তর সব কিছু মনে করো না, কি আমি থাকতে পারতাম বল? সব কিছু বলেই তো সুন্দরভাবে বেঁচে আছে, তোকে নিয়ে টানা হলো যে আমিও থাকতাম না। মানুষ যদি পিছনে পুরনো স্মৃতি ধরে রাখে, সে মানুষ কখনো সঠিকভাবে বাঁচতে পারে খোকা। তখন ছেলে বলল যে হ্যাঁ, এতে বুদ্ধিমানের কথা বলছো তুমি, কিন্তু সমাদে বাসন্য দেখছি, তুমি কি আমার কথা মনে করছো? তখন আমি বললাম, না রে খোকা, এখন আমি বুঝতে পারছি। এই জন্য বলি, আমাকে কেন এই ডাকটা আমার খুব পরিচিত। শূন্য বলে আমার বলার আছে। আমারে হঠাৎ করে এক কথাই পেল, কোথা থেকে যেন ডাকতে আমার মনে পড়ছে। এখন ঠিক আছে, তুই এখন এত ইচ্ছা, তাহলে তুমি আর মা বলে আমাকে ডাকবি না। তখন আজকের পর থেকে কখনো তোমার মা বলে ডাকবে না। মাদার জীবনে বহু শুনছ, আজকের থেকে তোমার যেহেতু সমস্ত দায়িত্ব আমি নেব। তার বাবা তোমার সাথে যেভাবে চলল, আমি তোমাকেই সুন্দরী বলে ডাকব। তখন আমি বললাম, আচ্ছা বাবা, তো যখন এত ইচ্ছা তাহলে বলে তুই শুনতে বলে রাখিস। এই বলে খাওয়া দাওয়া শেষ করে, ওর সাথে কথাবার্তা শেষ করে আমি আমার রুমে বিছানা ঠিক করে শুতে আসলাম। তখন রাত প্রায় 10টা, কিন্তু ও বাবা, ও দেখি বালিশ নিয়ে সোজা মনে চলে এসেছে, দাগিয়ে দেয়। তখন আমি বললাম, কিরে খোকা, তুমি কেন করব যা? তখন তুমি কিন্তু আমার উত্তর দিয়ে দিয়েছ, হ্যাঁ। বলছি, তুমি আমার এখন এই নাটক করার কি মানে আছে তোমার? তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোর যখন এত ইচ্ছা আমার পাশে সে ঘুমানোর, তাহলে ঘুমা। তখন ও বলছে, আচ্ছা সুন্দর, কিন্তু আর একটা কাজ বাকি আছে। তখন আমি বললাম, কি কাজ? তখন বলছে, কেন, যে একটা ব্যাগ হাতে তোমার ধরিয়ে দেওয়া, ওই ব্যাগের মধ্যে একটাকে ঘুরে দেখেছি তুমি। তখন আমি চিন্তা করলাম যে কই, না তো, দেখি তো আমি ব্যাগ খুলে। এখন দেখি ও বাবা, সে সুন্দর সুন্দর ডিজাইনের চাইনিজ ব্রা, আর কত সুন্দর আইটেমের বারবাতে ব্রা, আরও অনেক কিছু আছে বন্ধুরা। ছোট ছোট যেগুলো, মানে এগুলো আমি বললাম না, আমাকে নাকি এগুলো পরিধান করতে হবে। সামনে চিন্তা করছো তোমরা, তারপরে হলো না কেন? তো বলছি, হ্যাঁ, এবং আছি, এবং তুমি আমার সামনে পরিবেশন করো। করতে হবে তোমাকে আজকে। তোমাকে এটা বলবো, আর কখনো বলবো না। তোমার লজ্জা বাড়ানো উচিত, কারণ তুমি অনেক কথায় আমার সঙ্গে মুখে কথা বলবে। এটা হবে না। আজকের পর থেকে তোর বাদার সাথে যেভাবে চলতে বিগত জীবনে, এই মুখ জোর করে কথা বলা, মনের মধ্যে যে কথা আসত সে কথা হাসতে হাসতে বলে দেওয়া, এরকম অভ্যাস করো তুমি। লজ্জা তোমার আমি ভাঙিয়ে ছাড়ব।
তারপরে কথা শুনে হাঁ মুখে হাসি দিয়ে বললাম, তাহলে লাইট অফ করে দেই। তুমি লাইট অফ করে তোমাকে দেখতে পারবো না? কেন এটা করবা? এই যে আমি খাটের ওপর চুপ করে বসে থাকলাম, আমি নিজে এগুলো পরিধান করো, তারপরে তত্ত্ব চাওয়া। এক মহা বিপদে পড়লাম। তারপরে বাধ্য হলাম, মানে আস্তে আস্তে করে এগুলো ব্রাত্য বললাম। এটা ছোট, এই মেয়েটা পড়লাম, কিন্তু এটা পরে পরে সময় করে আমি। ভুলটা ফ্যাক্ট, মানুষ মানে একটু মোটাসোটা তো, আরও কিছু বলতো। মিস্টেক নিয়ে এসছে, মানে খয়েরি কালারের, তারপরে হচ্ছে সাজুগুজু, মেকআপটা, সেটা শুরু। আমার মাথার চুল, আমার পায়ের ক্যান, যুদ্ধ, মানে খুব লম্বা চুল ছিল, এটা ছেড়ে দিলে তার লাগতো। তো স্বাচ্ছন্দ্য অনেক কিছু নিয়ে এসছে, সেগুলো আমি আসলে চোখ কান বন্ধ করে, অনেকের সাহায্যে না। তো আজকের জন্য বিয়ের শাস্তি, একটু সুন্দর করে ঠোঁট রান্নায় সাজলাম, সেজে কমল গ্রামে ঠোঁট দুটোকে একদম উজ্জ্বল করে ফুটিয়ে তোলা, মুখটা যেন ফর্সা রাঙিয়ে দেওয়া। এভাবে সেজে গুজে করে এভাবেই সমস্ত পড়লাম। যেগুলো নিয়ে এসছে, পরে আমি ওর দিকে একদিন এসো নামে তাকিয়ে আছি। আমার দিকে যেন এক জোরে 10 মিনিট তাকিয়ে আছে, চোখের দৃষ্টি পড়ছে না। আমি বললাম, তোর আবার এখন লাইট অফ শুয়ে পড়ি? বলছে যে হ্যাঁ, লাইটটা একটু পরেই বন্ধ করে তুমি আমার কাছে তাকাও। তারপরে যেখানে তার সঙ্গে এমন যাওয়ার পরে আমাকে বলছে এখানে বসো। আমি বসে পড়লাম চুপচাপ, কথা বলছি না প্লিজ। মাটির নিচে মুখে চুপ করে আছে, লজ্জায় মুখ টাঙিয়ে। তা আমাকে বলছে আমাকে আমার দিকে তাকাও। আবার তাকালাম, সে কাছের ছিল। তারপর সে আমাকে আঁকড়ে ধরে, মানে লিপ কিসের, 10 মিনিট পরে করব। উত্তর সুন্দর পেজে দেখা দিতে পারে, চকলেটের মতো। বাবা কখনো এভাবে খায়নি, মানে এক ছেলে মাকে দিয়ে এতভাবে আদর পান করতে পারে, ভাবাই যায় না। তো দারুণভাবে আমাকে এই দলের কপালে, বুকে কত সময়, ঠোঁট, চোখ, সে 10 মিনিট খাইছিল, ছাড়ি না। নানা রকম ভীষণ ভালো লাগে। তারপর এক পর্যায়ে, যাই হোক, এই সমস্ত বন্দর আমি লাইটটা বন্ধ করে দিলাম। আমি বললাম যে আমার ভীষণ লজ্জা করছে। তোমার কেন লজ্জা করে না? তখন ভয় কিসের, লজ্জা লজ্জা দিন শেষ। আমি তোমার পুরো দায়িত্বটা নিয়েছি। আজকের পর থেকে শুধু তুমি আর আমি, আমার জীবন। আমি কোনো মেয়েকে দেখতে চাই না। আমি যদি তোমার সেবা যত্ন করে দিতে পারি তাহলে খুব ভালো হবে, এবং সমস্ত কিন্তু আমাকে দিতে হবে। তুমি হ্যাঁ বলছ? তখন আমি বললাম, ঠিক আছে, আমি জয় সাহা বলছি, আমার জবানেট, আমি আর কখনো তোমাকে না করব না। তো কি হবে? তখনও বলতে কি হবে মানে? এদিকে আসন্ন বন্ধ করে দাও। চলে যাওয়াটা বন্ধ করে দিয়ে আমি আসতে পারলাম শুয়ে। ওদের একটু করে আমার দিকে আসে। সে আমাকে অনেক জোরে বলতে লাগত। যাই হোক, তারপরে রাত্রে সে আমার সাথে অনেকই গল্প। সে গল্প পূর্ণ ইতিহাস কলের গল্প, মানে সব গল্পের ভাজে যেন এই কথাটা আমাকে বলেছে, আর সাহস পাচ্ছে না আসল কথাটা। আমি তখন ওকে বললাম যে এটা করিস না, তো আমার ঘুম পাচ্ছে, এত রাত হয়ে গেছে, রাত প্রায় 1টা যাচ্ছে তোলে ভঙ্গিমা করতে করতে। আর কত, এখন চুপচাপ ঘুমিয়ে পড়। তাও এখন বলে কিসের ঘুম, এই বলে আমাকে চাপটা জড়িয়ে ধরি চেষ্টা করব, ঠাকুরের সাথে আমার, কিংবা না, 4 সরকারও দিয়ে পুরো উত্তর এত সময় ধরে যেভাবে করতে পারে, এটা আমার কখনো জানা ছিল না। পরে আমার ভীষণ রাগ ছিল। আমার মনে হচ্ছিল
আমি যেন একটা নতুন জীবন পেলাম। তুমি এত সুখ শান্তি থাকবে কেন? আমি দিনের পর দিনে এতটা অসুবিধা করে আসছি, আমার মনের মধ্যে ছিল না। আজ আমার খোকা এত বড় হয়ে গেছে, যুবক লেগেছে। রুটা অন ফ্যাক্টস মোড। আমার খুব ভালো লাগে, আর প্রাণটা একদম আনন্দে ভরে যায়, কথাবার্তা ও ব্যবহারে। তারপরে যা করার তা ৩-৪ বার এইভাবে হলো। অনেক কায়দা কৌশল, আইটেম, চিৎপাত, কত রকমের দিয়ে। তারপরে ভীষণ খুশি। ও আমাকে চান সোনার পাখি বলে ডাকত, যার পরের দিন যেন আমাকে মাথায় করে রাখত। রাখলে অনেক আদর করতে শুরু করল। আগে দাদা তো লেঠা হবে, আমার পশুদের পানি উঠায় দেয়। আগে সংসারের অর্ধেক কাজ সেরে দেয়। এটা যেন আপন হয়ে গেল। কিন্তু এতদিন কোথায় ছিল ভালোবাসা? আজকে এতটা ভালোবাসা উঠল, কারণ হয়েছে, সব কিছু ছাপাও পেয়েছে। আমিও না করছি না, ওকে পুরো পারমিশন দিয়েছি, যার কারণে ও আমাকে সুন্দরভাবে সেবা যত্ন করা শুরু করল, ঠিক একইভাবে। তারপর আমি বললাম, আচ্ছা আরে খোদা, একটা সময় বললাম যে এভাবে থাকতে থাকতে যদি জীবনে কখনো কোনো কিছু হয়ে যায়, তখন কি করবে? তো তখন বুঝতে হবে এটা আবার কিসের? তোমার নিষেধ আছে নাকি? তোমার আর আমার মধ্যে সমতা থাকবে। সকাল তোমারও আছে, আমারও আছে। এই বয়স তোমার সন্তানের দরকার, আমার দরকার। এটা না করো না। তখন হামিদা, আচ্ছা যা হবার হবে, কে কি বলল তাতে তার কোনো আত্ম করে থাকলাম। যাক, এভাবে জীবন আর ওর আর আমার জীবনটা চলতে থাকলো। বাকি জীবনটা ওদের সাথে করল না আর কোনো দিন। তবে ওখান থেকে ওর চাকরি হওয়ার পরে কুমিল্লাতে বাসা ভাড়া করে থাকলো। আর আমি বাসা ভাড়া করে যখন ওখানে দূরে গেলাম, তখন তো আর এলাকার মানুষ জানেন আজ আমরা কোথায় আছি। আমাদের যেমন চলার পথে খুব সহজ হলো। পরে 2 বছর বাদে আমাদের একটা কন্যা সন্তান হলো। যাক, ওকে লালন পালন করতে করতে বাকি জীবনটা সুখে কাটিয়ে দিলাম। কি আর করে, ভাগ্যদোষে গোলহাটটা ফেলতে পারলাম না। ওর আপত্তি আমি না মেনে থাকতে পারলাম না। বন্ধুরা, তো যতই যাই হোক না হোক, আসলে আমার জীবনে এটাই ঘটে গেছিল। তো বন্ধুরা, আমার এই ছোট্ট গল্পটা আজ এই পর্যন্তই। গল্পটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো একটা লাইক দাও আর শেয়ার করে তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও।